সরকারের যে ব্যয়টা সেই ব্যয়ের যে টাকাটা আসে সেখান থেকে কিন্তু 25 থেকে 30% গভর্নমেন্ট আবার ট্যাক্স ব্যাট আকারে পায়। কিন্তু দুঃখজনক দিক হচ্ছে যে আমাদের যে এবারেও যে উন্নয়ন বাজেট যেটা আছে সেটা পুরোটাই কিন্তু ধার করে চলা, এবং আগামী যে 25-26-এর যে বাজেটটা অর্থ উপদেষ্টা দেওয়ার জন্য পরিকল্পনা করছেন সেখানে কিন্তু উন্নয়ন বাজেট হচ্ছে 2,30,000 কোটি টাকা, আর আমার ঘাটতি কিন্তু 2,26,000 কোটি টাকা। অর্থাৎ ঘাটতি যা সেটা পুরোটাই উন্নয়ন বাজেট। মানে আমরা তো ধার করে ঘি খেয়েছি। এই ধার করে ঘি খেতে গিয়ে আমরা এখন বাজেটে দেখছি অধ্যাপক রুমানা যে 14% আমাদের ব্যয় করতে হচ্ছে সুদ পরিশোধে। এইটা কি বিপজ্জনক সীমায় আমরা চলে যাচ্ছি কিনা, বা বাংলাদেশের বাজেটের যে ফিসকাল স্পেসের কথাটা বলছি আমরা, সেটা কি কমতে কমতে শূন্যের কোঠায় নামছি কিনা আমরা? অবশ্যই আমাদের এই দেখা যাচ্ছে। আর আমাদের একটা সময় দেখেন যে 2008-এর পরে সেখানে কিন্তু বৈশ্বিক বাজারে আমরা দেখেছিলাম যে যখন আমরা ধার করতাম তখন সুদের হারটা কিন্তু কম ছিল। তো 2008-এর পরে আপনারা দেখেছেন যে তখন যেহেতু সুদের হার কম ছিল, অনেক দেশেরই কিন্তু বাংলাদেশ সহ দেখা যাচ্ছে তখন ধার করে অনেক মেগা প্রজেক্ট নেওয়ার একটা প্রবণতা তৈরি হয়েছে। কিন্তু এই কোভিডের পরে আপনারা যদি দেখেন সুদের হার কিন্তু অনেক বেড়ে গেছে। তো এই অবস্থায় কিন্তু আসলে ধার করে এই ধরনের বড় প্রজেক্ট করা বা যেগুলো খুব প্রয়োজন নাই সেগুলো করা আসলে কিন্তু আমাদের কখনোই সেটা উচিত হবে না। তো আর এই আমাদের জনপ্রতি ঋণের বোঝা যেইভাবে বাড়ছে এবং এটা আমাদের রিপেমেন্ট দেওয়া, আমরা বিগত অনেক বছরগুলোতে দেখেছি যে আমরা কিন্তু সেভাবে আসলে এই ঋণের বোঝা যেভাবে বাড়ছে আমরা কিন্তু সহ এই ঋণগুলো আমরা শোধ করতে পারছি না। এই কিছুদিন আগে আমরা দেখছি যে বর্তমানে হয়তো সেটা কিছুটা চেষ্টা নেওয়া হচ্ছে, কিন্তু এটা তো এইভাবে আসলে আমাদের অপরিকল্পিতভাবে এই জনগণের উপর ঋণের বোঝা বাড়ানো এটা কখনোই উচিত হচ্ছে না। বিশেষ করে আমরা যেটা দেখেছি যে অনেক ক্ষেত্রে যেখানে কৃচ্ছ সাধন করা দরকার সেখানে আমরা উল্টা দিকে হাঁটছি, এবং অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যেগুলো আসলে কোনো প্রয়োজন নাই, শুধুমাত্র অনুরোধের ঢেকে গিলে ডক্টর মামুন শুরুর দিকেই বলেছিলেন যে আমাদেরকে অনেকগুলো প্রকল্প নিতে হয়েছে যেগুলো আসলে কার্যকর ক্ষেত্রে প্রকল্প মাঝপথে আটকে গেছে, সেগুলো শেষও হচ্ছে না। সুতরাং যা আপনি বিনিয়োগ করেছেন সেটা কোনো কাজে পুরোটাই লস হচ্ছে। আবার প্রকল্প শেষ হওয়ার পর আপনি দেখলেন যে প্রত্যাশা নিয়ে আপনি করেছিলেন সেটা কিন্তু আসলে আপনার পুরোটা পূরণ হয়নি বা সেটা হয়তো ব্যবহার হচ্ছে না। তো এই ক্ষেত্রে আসলে আমাদের যে কোনো ধরনের ঋণ নেওয়ার আগে খুবই ক্রিটিক্যালি আমাদেরকে চিন্তা করতে হবে, বিশেষজ্ঞদের পরামর্শ নিতে হবে, এবং এটা সুদূর প্রসারী একটা পরিকল্পনা থাকলে আমি সেটা করতে পারবো। অ্যাডহক ভিত্তিতে আজকে এটা করলাম, কালকে মনে হলো এটা ঠিক হচ্ছে না, আবার ওটাকে আমরা ভাঙলাম। তো এইভাবে না করে আসলে পরিকল্পনা নেওয়া এবং বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে আমাদের এটা করা। আমরা কাগজে কলমে হয়তো দেখি যে কোনো প্রজেক্ট করার আগেই কিন্তু আমাদের এই কস্ট বেনিফিট অ্যানালিসিস বলেন বা এই প্রকল্প যেটা বলেন সেগুলো সব কিছু নেওয়া হয়, কিন্তু এগুলো খুবই গদবাঁধাভাবে। আজ পর্যন্ত একটা কি শুনেছেন যে কোনো একটা প্রকল্পের জন্য এই ধরনের অ্যানালিসিস করা হয়েছে, সেটা বলা হয়েছে যে না এটা কস্ট বেনিফিট অ্যানালিসিস এটা পাস করেনি? সব প্রকল্পে দেখা যায় হ্যাঁ এটা বিনিয়োগ করলে দারুণ উন্নতি হবে, এই ধরনের আমরা দেখি। তো এগুলো আসলে সঠিকভাবে করতে হবে, বিচার বিশ্লেষণগুলো এবং বিশেষজ্ঞদের সহায়তা নিয়ে করতে হবে, এবং যেগুলো দরকার নাই সেগুলো আমাদেরকে পরিহার করতে হবে। তবে হ্যাঁ, আবারও যেটা আমি সবসময় বলি যে কিছু কিছু ক্ষেত্র আছে যেমন স্বাস্থ্য, শিক্ষা, আমাদের সামাজিক সুরক্ষা, এই বিষয়গুলোতে আমাদেরকে অবশ্যই জোর দিতে হবে, এবং এখানে কিন্তু কোনো ধরনের ছাড় দেওয়ার কথা বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার তারাও কিন্তু বলেছে যে তারা শিক্ষাকে গুরুত্ব দিতে চায়। যদিও শিক্ষার সঙ্গে একটা যুক্ত আছে প্রযুক্তি, মানে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রও কিন্তু শিক্ষার মধ্যে ঢুকিয়ে বাজেটটাকে বড় দেখানো হচ্ছে। স্বাস্থ্য এবং কৃষি এই দুটো খাতে খুবই কম। সরকার বলছে যে জনতুষ্টির জায়গায় না গিয়ে জনগণের জন্য উপকার বয়ে আনবে এ ধরনের প্রকল্পে বা এই ধরনের উদ্যোগে তারা বরাদ্দ বাড়বে, কিন্তু স্বাস্থ্য খাতে আবার বরাদ্দ দিলে সেই বরাদ্দটা নাকি খরচ করতে পারে না। সমস্যাটা আসলে কোথায়? স্বাস্থ্য খাতে যে বরাদ্দ আছে সেটা আমরা যদি জিডিপির 1%-এরও নিচে, শিক্ষা খাতে জিডিপির 2%-এর নিচে, তো এটা তো আমাদের সাউথ ইস্ট এশিয়ার মধ্যে আমাদের সবচেয়ে কম জিডিপির অংশ হিসাবে। আমরা যদি স্বাস্থ্যের বাজেটটা দেখি প্রতি বছর আমাদের ন্যাশনাল বাজেটের 5%-এর মতো, বিগত 10 বছর ধরে তাই আছে। এখানে তো খুব বেশি বাড়েনি, ন্যাশনাল বাজেটের পার্সেন্টেজ হিসেবে যদি আমরা চিন্তা করি। তো এইখানে এই বারবারই বলা হয় যে স্বাস্থ্য খাতে যে বাজেট বরাদ্দ হয় সেটা পুরোটা ব্যবহার করা যায় না। এটা কিন্তু শুধু স্বাস্থ্য খাত না, আর অন্যান্য খাতও যদি আপনি দেখেন, কৃষি বলেন, শিক্ষা বলেন, এটা সিস্টেমের কারণে একটা অংশ হয়তো ব্যবহার করা যায় না। তাহলে কি কি ক্ষেত্রে এটা ব্যবহার করা যাচ্ছে না সেটাকে চিহ্নিত করে সেটার থেকে উত্তরণের উপায় আমাদেরকে বের করতে হবে। কিন্তু এইটার জন্য আসলে স্বাস্থ্যের যদি বরাদ্দ কমিয়ে দেওয়া হয় সেটা কিন্তু আসলে জনগণের ভোগান্তি বাড়াবে এবং তাদের কাছে কিন্তু আমরা সেবা দিতে পারবো না। এখানে একটা জিনিস বলি যে আমাদের যে স্বাস্থ্য খাতে ব্যয় তার 75%ই পরিবারগুলো তাদের পকেট থেকে ব্যয় করতে গিয়ে কিন্তু দরিদ্র হয়ে যাচ্ছে, এবং আমরা দেখছি যে পিজি হাসপাতাল বা ঢাকা মেডিকেলে উপচে পড়া ভিড় সারা দেশে, কিন্তু আমরা কিন্তু হাসপাতাল বানাতে পারছি না, বা হাসপাতাল যেটা বানাচ্ছি সেখানে আমরা
যে উপকরণগুলো দেওয়ার কথা সেগুলো দিতে পারছি না, বা চিকিৎসক দিতে পারছে না। সমস্যাটা আসলে কি শুধু ওই টপ ডাউন যে চিন্তা সেইটা, নাকি আসলে সত্যিকার অর্থে যে উনি যেটা বললেন যে প্রায়োগিক যে চিন্তাটা, সেই চিন্তার অভাব স্বাস্থ্য খাতেও আছে? প্রায়োগিক চিন্তা এখানে স্বাস্থ্যখাতেও আছে, এখানে যে পরিকল্পনা করা হয় এটারও কিছু দুর্বলতা আছে। অনেক ক্ষেত্রে দেখবেন যে আমাদের উন্নয়ন বাজেট, রাজস্ব বাজেট দুদিক থেকেই ওষুধ কেনা হচ্ছে, এবং অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে ডুপ্লিকেশন হচ্ছে, আবার কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কেনা যাচ্ছে না কোনো প্রয়োজনীয় জিনিসপত্র। তো এখানে আসলে রাজস্ব এবং উন্নয়ন বাজেটের একটা সমন্বয় দরকার। এবং ওই যে সবসময় যে উদাহরণগুলো আমরা বলি যে আপনি অ্যাম্বুলেন্স কিনে ফেললেন উন্নয়ন বাজেট থেকে, কিন্তু আপনি ড্রাইভার এবং তেলের খরচ দিলেন। আমরা আলোচনা একদম শেষের দিকে, জনাব মামুনুর রশীদ, একটা বিষয় ছোট্ট করে আলোচনা করতে হবে সংক্ষিপ্ত আকারে। সামাজিক সুরক্ষা খাতে আমাদের বরাদ্দটা বাড়বে, এটার আশ্বাস দিয়েছেন অর্থ উপদেষ্টা, আপনি কতখানি আশ্বস্ত? এটা তো অধ্যাপক রেহমান সুমন আমাদের অনেক শ্রদ্ধ, উনি প্রথমে প্রাক বাজেট আলোচনার শুরুর ওনার ছিল এটা, যে আমাদের যে প্যাসেঞ্জার জনগোষ্ঠী যে প্রচুর বেড়ে যাচ্ছে, অন্যের উপর নির্ভরশীল, এটা বিধবা হোক, ভিক্ষুক হোক, কিংবা মানে বিকলাঙ্গ হোক, কিংবা মানে অন্য অন্য অনেক কারণেই হতে পারে প্যাসেঞ্জার জনগোষ্ঠীর। তো এটা প্রায় আমাদের প্রায় 1.5 কোটি লোক তারা প্রত্যক্ষভাবে আয় করছে না, অন্যের আয়ের উপর নির্ভরশীল। এই সংখ্যাটা কিন্তু একটা সিলিংয়ে পৌঁছে যাচ্ছে। তো এখন এদেরকে যদি বাজারের অত্যাচার থেকে রক্ষা করতে চান, মূল্যস্ফীতির অত্যাচার থেকে রক্ষা করতে চান, কিংবা অবিচারের অত্যাচার থেকে রক্ষা করতে চান, তাদেরকে সামাজিক সুরক্ষা বেষ্টনী বেড়াতে হবে। এবং এটার ক্ষেত্রে আবার দুইটা দিক, একটা হচ্ছে বরাদ্দ, যেটা ডক্টর রুমানা স্বাস্থ্যের ক্ষেত্রে গিয়ে বললেন, শিক্ষার ক্ষেত্রে যেটা বললেন, যদিও আমরা দেখছি যে বরাদ্দ দেওয়া হয় সেটাও বাস্তবায়িত হচ্ছে না, বিশেষ করে স্বাস্থ্য খাতে। স্বাস্থ্য মন্ত্রণালয় আমরা অডিট করেছিলাম 2 বার, তো আমরা দেখেছি ওইটা বরাদ্দ বাস্তবায়ন করা যাচ্ছে না, টাকাও দেওয়া যাচ্ছে না। আর ওগুলা যদি বললেন অ্যাম্বুলেন্স, তেল, এগুলো তো আছে। আর দ্বিতীয় হচ্ছে এত বেশি দুর্নীতি হয় আর এত বেশি আমলা নির্ভর সিদ্ধান্ত প্রক্রিয়া, এখানে আমরা পাবলিক প্রাইভেট পার্টনারশিপ করে পিপিপি অথরিটির আন্ডারে, তারপরেও কিন্তু আমরা সমাধান করতে পারি না। আমরাও মনে করি যে এই সমাধানটা করতে হবে, কারণ বাংলাদেশটাকে এগিয়ে নিয়ে যেতে হলে আমাদের আর কোনো বিকল্প নেই। যে সমস্যাগুলো আমরা আলোচনা করলাম সেগুলো নিশ্চয়ই আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা মহোদয় তিনি বাজেট দেবেন, সেই বাজেটে এই বিষয়গুলো কিছুটা হলে হয়তোবা আমরা আশা জাগানিয়া পরিস্থিতি তৈরি করতে পারি।